of the foundation, and B is the width of the foundation. Then number 3 question is, what is rolling resistance? Rolling resistance কাকে বলে? The rolling resistance, sometimes called a rolling friction or rolling drag, is the force resisting the motion when a body rolls on the surface. মানে এখানে বলতে চাইছে যখন একটা কোনো বস্তু একটা সারফেসের উপর দিয়ে যখন রোল করে বা গড়িয়ে যায়, তখন সেখানে যে রেজিস্ট্যান্সটা বা বাধাটা তৈরি হয় সেটাকে আমরা বলি রোলিং রেজিস্ট্যান্স। তারপরে যেটা বলছে সেটা হচ্ছে ইট ইজ মেইনলি কজড বাই নন ইলাস্টিক এফেক্ট। এটা একটি নন ইলাস্টিক এফেক্ট। And then this is not all energy needed for deformation of the plane and is covered when pressure is removed. Then the number 4 question, what is tender? আমরা সবাই টেন্ডারের সাথে খুব পরিচিত। টেন্ডার এমন একটা জিনিস বা এমন একটা ফরম্যাট যেটা আমরা যে কোনো কাজ শুরু করার আগে আমাদের লিখিত ফরম্যাটে দুটো পার্টে একে অন্যকে জমা দেয়। সেটা এখানে বলা আছে, টেন্ডার ইজ রিটেন অফার সাবমিটেড বাই দ্য কন্ট্রাক্টর ইন pursuance of the notification given to execute the work or supply of some specified articles or transport of material and certain rates which terms and conditions laid down tender document. টেন্ডার ডকুমেন্টের মধ্যে কী কী রকমের কাজ করা হয়, কোনো জিনিসপত্র কেনা যদি হয় বা সাপ্লাই যদি করা হয়, তার ট্রান্সপোর্ট কীরকম হবে, কতজন লোক কাজ করবে, সমস্ত লিখিত একটি ফরম্যাটে জমা দিতে হবে, সেটাকে আমরা টেন্ডার বলে থাকি। শুরুর আগে আমি যাতে জেনে যেতে পারি যে সেই জিনিসটার এক্স্যাক্ট রেট কাজ শুরুর সময় বা একটা কনস্ট্রাকশন শুরুর সময় কত, সেটার জন্য আমরা ইউনিট প্রাইস কন্ট্রাক্টটা তৈরি করা হয়। দেন কনস্ট্রাকশন শুরুর আগে তখন এটা তো একটা লিগাল জিনিস, লিগাল যে কোনো ডকুমেন্টেশন করার আগে কিছু ডকুমেন্ট আমাদের জমা দিতে হবে। সেগুলো কি? নাম্বার 1 বলছে দ্য নোটিস ইনভাইটিং টেন্ডার অর এনআইটি টু এ স্ট্যান্ডার্ড অ্যাপ্রুভ ফ্রম এ ডিপার্টমেন্ট। আমি যে টেন্ডারটা পেলাম সেই টেন্ডারটা কোনো একটা কনস্ট্রাকশন একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্রুভ একটা অর্গানাইজেশন থেকে অ্যাপ্রুভ করার পর সেই ডকুমেন্টটা সাবমিট করতে হবে। Then tender from with standard condition of contract printed from in special terms and conditions লেখা, সবাই দেখি special terms and conditions থাকে। Then one set of approved drawing when necessary। যে কোনো কাজ করার আগে আমরা ড্রয়িং করি, সেটা যে কোনো সফটওয়্যার বেসিস হতে পারে বা হাতে হতে পারে, সেই ড্রয়িংয়ের একটা ফরম্যাট আমাকে জমা করতে হবে। তারপরে কোশ্চেন নাম্বার 7, মিনিমাম রিকোয়ারমেন্ট অফ রেসিডেন্সিয়াল বিল্ডিং। একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং করার জন্য হোয়াট ইজ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট? মিনিমাম রিকোয়ারমেন্ট যদি বাড়িটা 8 মিটারের হয়, when the residential building up to 8 meter, the following open space requirement is 1.2 meter of front and side space। সামনে এবং দুই সাইডে 1.2 মিটার স্পেস রাখতে হবে এবং যে রিয়ার স্পেস আছে রিয়ার স্পেসটা রাখতে হবে 2 মিটার। তারপরে হোয়াট ইজ ফায়ার ব্যারিয়ার? ফায়ার ব্যারিয়ার, দ্য ফায়ার ব্যারিয়ার ইজ এ সেকেন্ড টাইপ অফ ফায়ার রেজিস্ট্যান্স হুইচ ইজ রেটেড ওয়াল অ্যাসেম্বলি। ওয়াল তৈরি করার সময় আমরা এখনকার দিনে জানি বাড়ি যাতে পুড়ে না যায় তার জন্য আমরা ফায়ার রেজিস্ট্যান্স ইউজ করি।
যাতে আমাদের আগুন লাগলেও বাড়ির দেওয়ালে কোনো রকম ক্ষতি থেকে আমরা সেটা বাঁচতে পারি। Number 10, what is dummy activity of in a network? Dummy activity হচ্ছে to maintain a logic of a network diagram. Since no real activity takes place between two such events, the dummy activity does not consume any resources. It also does not consume time reduction. Then the next question is, what will happen if there is no provision for circulation in building plan? Circulation means এখানে air circulation. যদি একটা বিল্ডিং এর মধ্যে এয়ার সার্কুলেশন আমরা না ঠিকভাবে হয়, সেরকম ডিজাইন আমরা না করি, তাহলে কি হবে? উইদাউট প্রপার সার্কুলেশন এয়ার জাস্ট সিটস এন্ড ইউ গেট স্ট্যাগনেন্ট এয়ার ইন ইওর হাউস। সিটস মানে একটা জায়গায় আটকে যাবে, সেই হাওয়াটা যেহেতু পাস হতে পারছে না, তার সাথে সাথে কি হবে? স্ট্যাগনেন্ট মানে হচ্ছে বদ্ধ, ওই জায়গাটাকে আমাদের বদ্ধ মনে হবে, এয়ার সার্কুলেশন হবে না, এর একটি আনহেলদি এনভায়রনমেন্ট তৈরি হবে ফর ইউ। And the last question, the number 12 question is, ventilation shaft required for fully air conditioned residential building. For fully air conditioned residential building, for loading purpose, the ventilation shaft needed not be instigated upon the provided the air conditioning system works in an uninterrupted manner, also provide their alternative source of power supply. মানে আমরা এখানে কথা বলছি হচ্ছে এয়ার কন্ডিশন রেসিডেন্সিয়াল বিল্ডিং, তো রেসিডেন্সিয়াল বিল্ডিং এয়ার কন্ডিশন হাওয়া বাতাস চলাচল কি করে করব? তো যদি আমরা এটা প্রোভাইড করি, আমাদের তো হাওয়া বাতাস শ্যাফটের সাহায্যে তো হাওয়া বাতাস চলাচল করবে, তার সাথে সাথে আমরা ওখান থেকে আমরা অল্টারনেটিভ পাওয়ারটাও আমরা পাবো। এরপরে আমরা গ্রুপ বি তে চলে আসবো। গ্রুপ বি এর ফার্স্ট কোশ্চেন হচ্ছে, write the short note on different compaction equipment of concrete. So আমরা কংক্রিট কে কেন কম্প্যাক্ট করব? কংক্রিটকে যদি আমরা কম্প্যাক্ট করি তাহলে কি হবে? ভলিউমটা কমে যাবে এবং মাঝে যদি কোনো ভয়েডস থাকে কংক্রিটের মাঝে, সেই ভয়েডসটা থাকবে না কম্প্যাক্ট করার ফলে। এবং যা কংক্রিট কম্প্যাকশন ইজ দ্য প্রসেস অফ রিডিউসিং ভলিউম অফ ইন্টারঅ্যাক্টেড ইন এয়ার ইন এ ফ্রেশলি প্লেসড কংক্রিট বাই কনসোলিডেটিং। এবার আমাদের দেশে কত রকমের কম্প্যাকশন হয় কংক্রিটে? এক নম্বর হচ্ছে ম্যানুয়াল কম্প্যাকশন আর হ্যান্ড কম্প্যাকশন। নাম্বার 2, concrete compaction by pressure or jolting. Number 3, concrete compacting by spining. আমরা হাত দিয়ে এরকম ট্যাম্পিং রড দিয়ে কুচি কুচি আমরা ইয়ে করতে পারি, কম্প্যাক্ট করতে পারি। প্রেশারের সাথে, সেটা হাইড্রোলিক প্রেশার হতে পারে, মেশিনের প্রেশার হতে পারে, তার সাহায্যে করতে পারি। স্পাইনিং মানে ঘোরানো, স্পাইন করে ঘুরিয়ে করতে পারি। এর সাথে এটা মেকানিক্যাল কম্প্যাক্টারও হয়। এবার মেকানিক্যাল কম্প্যাক্টার আবার 4 রকমের কম্প্যাক্টার হয়। কি কি? একটা নেভেল ভাইব্রেটর, সারফেস ভাইব্রেটর, ফ্রেমওয়ার্ক ভাইব্রেটর এন্ড টেবিল ভাইব্রেটর। এই 4 রকমের ভাইব্রেটর। তারপরে নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 হচ্ছে, ব্রিফলি স্টেট দ্য ডিউটিজ এন্ড লায়াবিলিটিস অফ এন ইঞ্জিনিয়ার। একজন ইঞ্জিনিয়ারের কি কি দায়িত্ব থাকে একটা কনস্ট্রাকশন সাইটে? ফার্স্টলি যেটা থাকে সেটা হচ্ছে কনস্ট্রাকশন সাইট রেসপন্সিবিলিটিস। একটা ইঞ্জিনিয়ার যখন একটা কনস্ট্রাকশন সাইটে থাকে তখন তাকে প্রতিদিনের ডে টু ডে আপডেট তাকে করতে হয়। তাদের মানে যারা উপর মহলে যারা বসতাম বা বস বা সুপার ইঞ্জিনিয়ার, হায়ার ইঞ্জিনিয়ার যারা থাকবে, তাদেরকে সেই প্রতিদিনের আপডেটটা দিতে হবে। সেটাই এখানে লেখা আছে, দ্য ইঞ্জিনিয়ার ইজ দ্য পারসন হু স্পেন্ড মোস্ট অফ দ্য টাইম ইন দ্য কনস্ট্রাকশন সাইট and the contact with other managers, the designers. The site engineers are updated daily about the coming days design and activities. আগামী দিনে পরের দিন কি কাজ হবে সেটাকে ডে টু ডে সে বলে। কমিউনিকেশন ফ্যাক্টর মানে যারা কাজ করাচ্ছে এবং যারা কাজ করছে তাদের মাঝখানে যে কমিউনিকেশনটা ইঞ্জিনিয়ারের মাধ্যমে হয়। তারপরে হচ্ছে ট্রাভেলিং। ইঞ্জিনিয়ারকে সবসময় এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে থাকতে হবে যখন যেখানে প্রয়োজন হবে। ফর এনি স্পেশাল নিড, যদি কখনো এনি স্পেশাল নিড তার যদি কোনো নিড হয়, দরকার লাগে, তাকে অলওয়েজ ট্রাভেল করতে হবে। He must be required to reach with the procurement of resources to get the material as per correct specification. কারণ একটা ইঞ্জিনিয়ারই বুঝবে একটা
সেটা একমাত্র ইঞ্জিনিয়ারই জানে। যদি প্রয়োজন হয় ইঞ্জিনিয়ারকে সেটা গিয়ে কালেক্ট করে নিয়ে আসতে হবে সাইটের জন্য। দেন বলছে টেকনিক্যাল অ্যাক্টিভিটিস। The site activities like establishment of level and survey control, এই জিনিসগুলো কিন্তু একজন সাইট ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানেই সম্ভব। Which is required to control by contracts must be performed by the site engineer in required condition. The works have to be set out as per the contract points. This requires checks at the regular basis on the construction site. তারপর বলছে প্রিপারেশন অফ রিপোর্ট এন্ড শিডিউল। প্রতিদিনের কি কাজ হচ্ছে, যদি কোনো টেস্ট হয়ে থাকে সেই টেস্টের শিডিউল এবং রিপোর্ট সেটা একজন ইঞ্জিনিয়ার তৈরি করবে। সেটা বাই হ্যান্ড হতে পারে বা বাই ডকুমেন্টেশন বাই কম্পিউটার হতে পারে, যে কোনোভাবে সম্ভব, কিন্তু সেটা তাকেই করতে হবে। দেন ইঞ্জিনিয়ার ফর হেলথ অ্যান্ড সেফটি। একটা কনস্ট্রাকশন সাইটে সেফটি ইঞ্জিনিয়ার থাকে, কিন্তু বাই চান্স সেখানে যদি কখনো সেফটি ইঞ্জিনিয়ার না থাকে, ফর হাইলি ডেঞ্জারাস ওয়ার্ক সাইট দ্য ইঞ্জিনিয়ার উইল টেক আপ দ্য রোল অফ সেফটি ইঞ্জিনিয়ার। তারা সেফটি ইঞ্জিনিয়ারের কাজ করে। He has ensured that the work carried out by the workers and the other related activities as per the safety regulation of the respective state or area. তার তত্ত্বাবধানে সেফলি যে কোনো কাজ বা যে কোনো টেস্ট তার তত্ত্বাবধানেই করতে হবে। এরপর হচ্ছে কোয়ালিটি অ্যাসিওরেন্স বাই ইঞ্জিনিয়ার। একটা জিনিসের মান, আমরা যে আইএস কোড ইউজ করি, সেই আইএস কোডটা আমরা কেন ইউজ করি? যে কোনো জিনিসের ঠিকঠাক মান আমাদের আইএস কোডেই দেওয়া থাকে। তো একজন ইঞ্জিনিয়ারই বুঝবেন যে কোনো কাজ সেটা অ্যাজ পার গুড প্যারামিটার অর গুড থিং যেগুলো হবে সেগুলো উনি বলতে পারবেন যে ঠিকঠাক মতো হচ্ছে কিনা। And undesirable activities in construction bring high loss of quality and money. যদি কোনো জায়গায় কোনো কোয়ালিটির ঘাটতি হয়ে যায় সেটা ইঞ্জিনিয়ারিং ঠিকমতো বুঝতে পারবে না। সেই জন্য প্রমোটিং দ্য বেস্ট কনস্ট্রাকশন প্র্যাকটিস and then assure the work of complete the delivered without a delay, যাতে ডিলে না হয় সেটাও ইঞ্জিনিয়ারকে দেখতে হয়। Then one must highlight next শুরু কর। So the number 4, question number 4 is what is FAR? The FAR is the ratio between the total covered area of a building to the plot area. Formula by the total covered area of a floor of a building divided by plot area. Number 5, question number 5 is briefly state that the fire safety requirement in a building. তো এখানে বলছে যদি কোনো বাড়ির উচ্চতা মানে the residential building যদি হয় তার উচ্চতা যদি 15.5 মিটার হয় বা তার বেশি হয়, তাহলে the buildings of other uses and buildings with basement shall be provided an adequate means of exist and all arrangement for protection in case of fire. Then চারটে পয়েন্ট আছে কি কি প্রোটেকশন নিতে হবে। নাম্বার 1 যেটা হচ্ছে ম্যানুয়াল or automatic fire detection and the fire suppression. Then number 2 হচ্ছে passive fire protection which includes the compartmentalization of the overall building through the uses of fire resistance rated walls and floors. Then the organization into smaller fire compartments consisting of one or more rooms and floors. Number 3, fire prevention includes minimizing ignition sources as well as educating the occupants and operators of the facility or structures concerning the operation and maintenance of fire-related system for correct function and emergency procedures, including notification for fire service response and emergency evacuation. Then any fire hazard that any build-up space can either be found by firefighters, fire engines from the outside or by a firefighting system that is built with the building or both. Then number 6 question যেটা সেটা হচ্ছে what is the component of manually operated electron fire alarm? Short যেটাকে বলে MOFA. Number 1 যেটা manual call station, number 2 public address system, number
environmental temperature আমরা বেশিরভাগ হসপিটাল বা বাড়িতে এখন সব রেসিডেন্সিয়াল বড় বড় বিল্ডিংয়েই দেখতে পাই যেটা ইনগ্রিডিয়েন্টটা লাগানো থাকে যদি ধোঁয়াটা ওঠে তাহলে বাজতে শুরু করে। In case of an extremely abrupt rise, they trigger the alarm. Some heat sensor will have preset for the maximum allowed temperature in the room. যখনই ম্যাক্সিমাম অ্যালাউ টেম্পারেচার সেট যেটা করা থাকে সেটা থেকে বেশি টেম্পারেচার হয়ে যায় তখন সেটা বাজতে শুরু করে অ্যালার্মটা। তারপর হচ্ছে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল। নাও দ্যাট ইউ নো দ্যাট হোয়াটস ইনসাইড, যখন আমরা হিট ডিটেক্টর থেকে জেনে গেলাম যে ভেতরে কি আছে তখন আমাদের কাজ করতে সুবিধা হয়। then easier to understand how the fire alarm works. Each time the smoke or heat sensor detects an abnormally high level of smoke or temperature, it sends the signal to the fire alarm control panel, making the part of the system start its job and rise the alarm. The sounder alerts the human in the building, and then they can call the fire brigade and direct themselves and other words emergency for fire exit. So here the group B questions are end up here, and okay, thank you.